তোর মন পাড়ায় থাকতে দে আমার, আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায়। মানে মানেটা খুব সিম্পল, আমরা বিয়ে করছি। তানিশা যেন হন্তদন্ত হয়ে গেল, কি বলবে ভেবে পাচ্ছে না। কাব্য তার সাথে এমন কিছু করবে কখনো ভাবেনি, কিন্তু এখন কি করবে? যেভাবে হোক এখান থেকে পালাতে হবে। তানিশা এক পা করে পিছিয়ে একটা দৌড় দিতে লাগলো। তার আগে কাব্য তার হাত ধরে ফেললো, শপিং ব্যাগগুলো এগিয়ে দিয়ে বলল, এখান থেকে পালানোর বৃথা চেষ্টা না করে তৈরি হয়ে এসো। স্যার প্লিজ আপনার পায়ে পড়ি, আমার সাথে এমন করবেন না। সরি সুইটহার্ট, সেটা আর সম্ভব নয়। নাহিল মাহমুদ কাব্য একবার যা ভেবে নেয় সেটা যে কোনো বিনিময়ের মূল্যেই করে। স্যার আপনার আর আমার মধ্যে অনেক তফাৎ, আমি এখনো অনেক ছোট, আপনি অনেক ভালো মেয়ে পাবেন। আমাকে যদি শাস্তি দিতে হয় আপনি অন্য কোনো উপায় দেন। এখন শুধু রেজিস্ট্রি হবে, তোমার 18 বছর পূর্ণ হওয়ার পর বিয়ে। আর তোমার বকবক শোনার মতো মোড এখন আমার নেই। জাস্ট 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে এসো। স্যার আমি মরে গেলেও আপনার মতো অ্যানাকোন্ডাকে বিয়ে করব না। তুমি এটা করতে বাধ্য। হুম। আপনি আস্ত একটা ডেভিল, আফ্রিকান গন্ডার, নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, খালের কালো কুমির, বিলের জলহস্তি, বনের মহিষ, আরও যেন কি আছে। ডাইনোসর, মুখ পোড়া হনুমান, লাল বাদর, পচা আলু, কালো পিঁপড়া। দ্যাটস ইট। স্যার আমার মনে হয় আরও আছে। সেগুলো না হয় পরে বলো, এখন তৈরি হয়ে এসো। স্যার আমার একটা কিডনি নাই, আমি কখন মরে যাই ঠিক নাই, পরে কিন্তু আমার আত্মা শেওড়া গাছের সাদা পেতনি হয়ে আপনাকে মেরে ফেলবে। তোমার যদি 2টা হাত, 2টা পা, 2টা কিডনি, 2টা চোখও না থাকে, তাও তোমাকে আমি আজকেই বিয়ে করব। এখন আর একটা কথা না বাড়িয়ে তৈরি হয়ে এসো, না হয় এর পরিণাম কিন্তু ভালো হবে না। অনিকা, ওকে তৈরি করে নিয়ে আসো। অনিকা তানিশাকে একটা রুমে নিয়ে বউ সাজে তৈরি করছে। তানিশা কান্না করে চলছে, সাথে কাব্য 14 গোষ্ঠী উদ্ধার করছে। কাব্য একটা অফ হোয়াইট রঙের শেরওয়ানি পরেছে, কাজে চলে এসছে। তানিশা আর কাব্যকে রেজিস্ট্রি করতে গিয়ে দেখে তানিশা মাত্র 16 বছরের মেয়ে। এ বিয়ে হবে না, মেয়ের বয়স কম, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। কাজের কথা শুনে তানিশা যেন নিজের প্রাণ ফিরে পেল। কাজী আঙ্কেল এই বজ্জার ডেভিলটাকে আমাকে জোর করে বিয়ে করার জন্য নিয়ে এসেছে। তুমি চিন্তা করো না মা, আমি এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। কাব্য পেছন থেকে একটা রিভলভার বের করে কাজীর মাথায় ঠেকিয়ে দিল। রিভলভার দেখে তানিশা আর কাজী দুজনে কলেজে শুকিয়ে গেছে। তানিশা ভয়ে ভয়ে বলল, স্যার আপনি বলেন কোথায় সাইন করতে হবে, আমি এক্ষুনি করে দিচ্ছি। গুড। কাজী তাড়াতাড়ি তাদের বিয়ে পড়িয়ে দিয়ে নিজের প্রাণ নিয়ে পালিয়ে গেল। বিয়েটা হয়ে গেল। কাব্য তানিশাকে বিয়ের অভিনন্দন জানিয়ে সবাই রুম থেকে বেরিয়ে গেল। তানিশা করুণ দৃষ্টিতে কাব্যর দিকে তাকিয়ে বলল, স্যার বাসার সবাই মনে হয় আমার জন্য টেনশন করছে, আমাকে বাসায় যেতে দেন প্লিজ। কাব্য তানিশার কথার কোনো তোয়াক্কা না করে তার দিকে এগিয়ে গেল। কাব্যকে এইভাবে এগিয়ে আসতে দেখে তানিশা ভয়ে পিছুপা হতে হতে বলল, স্যার আমাকে মারবেন না, আমার বাবা মার বড় মেয়ে আমি, আমাকে যদি মেরে ফেলেন আমার বাবা মা আপনার নামে পুলিশ কেস করবে, দেখে নিয়েন। স্যার প্লিজ আর এক পা এগোবেন না, না হয় আমার আত্মার শেওড়া গাছের সাদা পেতনি হয়ে আপনাকে মেরে ফেলবে। হ্যাঁ। কাব্য এগিয়ে এসে তানিশাকে এক টানে বাম হাতে নিজের বাহুডোরে চেপে ধরে। তানিশা মাথা নিচু করে কাব্যর বুকের সাথে মিশে আছে। ভয়ে তার কলিজা শুকিয়ে গেছে। না জানি ডেভিল এখন তার সাথে কি করে। কাব্য ডান হাতে তানিশার মুখটা উঁচু করে বলল, তখন কি যেন বলছিলে? স্যার আমার মাথায় একটু সমস্যা আছে, আমি সবার সাথে একইভাবে কথা বলি। আমার মনে হয় কিছুদিন পরে সবাই মিলে আমাকে পাবনার পাগলা গারদে পাঠিয়ে দিবে। আপনার বিশ্বাস না হলে নীলাকে জিজ্ঞাসা করে দেখেন। স্যার আমাকে কৈতরি মনে করে মাফ করে দেন। আমি যেটা প্রশ্ন করেছি তার উত্তর দাও। স্যার আমি মরে গেলেও আপনার নামে পুলিশ কেস করব না, আমার আত্মাও আপনাকে মারবে না, আমি আর জীবনেও আপনার সামনে আসবো না, আমি সারা জীবন এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাকবো, তবু আমাকে মাফ করে দেন প্লিজ। আমি রেস্টুরেন্টের কথাগুলো বলছি। কি? এটাই যে তোমার ওপর আমার কোনো অধিকার নেই, তাই না? এখন দেখো, তোমার উপর আমার থেকে বেশি অধিকার আর কারো নেই, হয়তো তোমার মা বাবারও নেই, আর অন্য কারো তো দূরের কথা। একটা কথা সব সময় মনে রাখবে, তোমার উপর শুধুমাত্র আমার অধিকার, আর কারো না। শুধুমাত্র অধিকার কাটানোর জন্য বিয়ে করেছেন?
তানিশার এমন প্রশ্নে কাব্য কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। আচমকাই ছেড়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, জামা কাপড় চেঞ্জ করে আসো। কেন? বাসায় যাবে না নাকি এখানেই থাকার প্রিপারেশন নিচ্ছ? তানিশা বাসার নাম শুনে তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে এসছে। কাব্য তার বন্ধু রিফাত আর তার পরিবার থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লো। গাড়িতে বসে ড্রাইভ করছে আর সামনের ছোট্ট আয়নাটা দিয়ে তানিশাকে দেখছে। তানিশার মনটা খুব খারাপ, নিজের অজান্তে চোখ থেকে গড়িয়ে জল পড়ছে। কাব্য রাগের বসে হয়তো বিয়েটা করেছে, কিন্তু তানিশাকে এইভাবে দেখে তার নিজের কাছে সহ্য হচ্ছে না। তানিশাকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলল, কালকে কলেজে যেতে যেন লেট না হয়। তানিশা কিছু না বলে বাসার ভেতরে চলে গেল। সন্ধ্যার পর বাসায় ফেরার কারণে তার মামুনি অনেক প্রশ্ন করছে। তুই কোথাও উদয় হয়ে গেলি, তোর মোবাইল বন্ধ কেন? কত টেনশন হচ্ছিল জানিস? মামুনি, আমার ভালো লাগছে না, তুমি যাও না এখান থেকে। কি হয়েছে বলবি তো? বলছি তো, বিরক্ত করো না। তানিশার মামুনি চলে গেলে তান্নিমা এসে পাশে বসলো। আপনি তুমি সারাদিন কোথায় ছিলে? জানো মামুনি আর বাবা কত টেনশন করছে? তার নিমা, আমাকে একটু একা থাকতে দে। আগে বলো, সারাদিন কোথায় ছিলে? তুই যাবি না? আমার প্রশ্নের উত্তর না দিলে আমি যাব না। তানিশা কিছু না বলে রুম থেকে বেরিয়ে ডাইনিং থেকে একটা চুড়ি নিয়ে তামিন্নার কাছে গিয়ে বলল, অনেক সহ্য করেছি, আর না। ওই অ্যানাকন্ডাকে তো কিছু করতে পারি না। আজকে তোকে কুচি কুচি করে রান্না করে খাবো আমি। হ্যাঁ, আপি তুমি পাগল হয়ে গেছো? আগে পাগল ছিলাম, এখন রাক্ষসী হয়েছি। তানিশা চুরি নিয়ে তান্নিমার দিকে এগিয়ে আসতেই তান্নিমাম ভয়ে চিৎকার করে রুম থেকে বেরিয়ে গেল। মামুনির কাছে গিয়ে বলল, মামুনি, আপি পাগল হয়ে গেছে, ওকে পাগলা গারদে দিয়ে দাও। কি যাতা বলছিস? ও ঠিক বলেছে, আমাকে পাবনার পাগলা গারদে পাঠিয়ে দাও। ওরা যদি তোকে নিয়ে যায় পরদিন এসে দিয়ে যাবে? এমন পাগল মেয়েকে কেন ওদের এখানে তাদের ওখানে পাঠিয়েছি? এই জন্য আমাদের নামে মামলা করবে? তোর মতো মেয়েকে ওখানে রাখার মতো সাধ্য তাদের নেই, বুঝলি? তানিশা রেগে গজ গজ করে রুমে চলে গেল। রুমে গিয়ে ভাবছে কিভাবে ডেভিলের হাত থেকে বাঁচা যায়। একটা উপায় বের করতে হবে। যতদিন কোনো উপায় না পায় ততদিন কলেজে যাওয়া যাবে না। তারপর রুমে বসে ভাবছে শুধুমাত্র অধিকার খাটানোর জন্য কি তানিশাকে বিয়ে করেছে? আবিরের সাথে ঋতুও ছিল, তাহলে তানিশার জন্য এমন অনুভব করছে কেন? না, শুধুমাত্র অধিকার খাটানোর জন্য বিয়ে করেনি। কাব্য নিজের অজান্তেই তানিশাকে ভালোবেসে ফেলেছে। যে মেয়েটাকে এক সময় কাব্য সহ্য করতে পারতো না, যার সাথে কাব্যর কোনো মিল নেই, তাকেই কাব্য ভালোবেসে ফেলেছে। ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। পরের দিন কলেজে গিয়ে দেখে তানিশা এখনো আসেনি। তানিশাকে কল করেছে, দুইবার রিং হওয়ার পর ফোন বন্ধ করে দিল। কাব্যর মেজাজটাই খারাপ হয়ে গেল। ক্লাস শুরু হতে এখন অনেক সময় বাকি। কাব্য গাড়ি নিয়ে তানিশার বাসায় পৌঁছে কলিং বেল বাজাতে লাগলো। তানিশা, দেখ দেখ তো কে এসেছে। আমি কেন দেখবো? আমি কি কাজের বুয়া রহিমা নাকি? দেখছিস না আমি কাজ করছি? কোন বজ্জাতের হাড্ডি জানি এই সময় এসেছে, সকাল সকাল মেজাজটা খারাপ করে দিয়েছে। তানিশা বকবক করে বাসার মেইন ডোর খুলে দেখে কাব্য দাঁড়িয়ে আছে। কে এসেছে? ডেভিল না, না মানে অ্যানাকন্ডা। কি যাতা বলছি? কলেজের টিচার এসেছে। 2 মিনিটের মধ্যে তৈরি হও কলেজে যাওয়ার জন্য। আমি বাইরে ওয়েট করছি। স্যার, আমার শরীর ভালো না, আজকে কলেজে যাব না, আপনি চলে যান। কাব্য দরজায় দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ তানিশার দিকে তাকিয়ে রইল। তানিশাকে না নিয়ে সে কলেজে যাবে না, কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, চলে যাব। তাই বলে আমাকে ভেতরে আসতে বলবে না? আফটার অল আমার শ্বশুর বাড়ি বলে কথা। আর আমার শাশুড়ি মা কোথায়? ওনার সাথে তো আমার পরিচয়টাই হয়নি। ওনাকে তো জানাতে হবে, বড় মেয়ের জামাই বলে কথা। স্যার প্লিজ। কি? আমি 2 মিনিটে তৈরি হয়ে আসছি যাওয়ার জন্য, আপনি মামুনিকে কিছু বলবেন না। ওকে। তানিশা কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে এসে দেখে তার মামুনির সাথে কাব্য একটা ফ্রিভাবে কথা বলছে। তানিশা ভাবছে না জানি ডেভিল তার মায়ের কাছে সব সত্যি বলে দিয়েছে। তানিশাকে দেখে কাব্য বলল, এখন যাওয়া যাক। তানিশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। কাব্য এদিকে গিয়ে তানিশার জন্য গাড়ির দরজাটা খুলে দিল। তানিশা গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়লো রিক্সার জন্য। কাব্য গিয়ে তার হাত ধরে গাড়ির কাছে এনে বলল, মাঝ রাস্তায় কেন দাঁড়িয়েছ? রিক্সার জন্য? আমার গাড়ি থাকতে তুমি রিক্সায় করে যাবে? স্যার, আমি সব সময় রিক্সায় করেই যাই। ঠিক আছে, আজকে থেকে আমার সাথে যাবে। স্যার, আপনার সাথে গাড়িতে গেলে মানুষ কি ভাববে? মানুষ যা ইচ্ছে ভাবুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কিন্তু স্যার। গাড়িতে বসো।
তানিশা কিছু না বলে গাড়িতে উঠে বসলো। কাব্য গাড়ি ড্রাইভ করছে আর চোখে তানিশাকে দেখছে। তানিশা মুখ ফুলিয়ে বসে আছে। ভালোই লাগছে কাব্যের। ইচ্ছে করছে তানিশাকে ভালোবাসার পরশে একটা শুইয়ে দিতে। তানিশা মনে মনে বলছে, লাল বাদর, আমার কাছ থেকে পিসা ছোটানোর জন্য তোমার গলায় যদি কালো বাদর না ঝুলাইছি তবে আমার নামও তানিশা না। কলেজে পৌঁছে তানিশা তার বন্ধুদের কাছে চলে গেল। ঋতু তানিশাকে দেখে বলল, কালকে স্যার তোকে কোথায় নিয়ে গেছে রে? মানে কোন স্যার? ওই গন্ডারটার কথা একদম আমার সামনে নিবি না। তুই কি ভাইয়ার কথা বলছিস? তোর ভাই নাইজেরিয়ান অ্যানাকন্ডা ডাইনোসরের কথা বলছি। এসব বাদ দিয়ে বল না, স্যার তোকে কোথায় নিয়ে গেছে? বিয়ে করতে। সবাই একসাথে তানিশার দিকে তাকিয়ে বলে উঠল, হোয়াট? এই, তুই কি পাগল হয়ে গেলি নাকি? কি যাতা বলছিস? আরে ও তো আগে থেকেই পাগল, তুই জানিস না? এই হুড়ো বিড়াল, তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, বলছি তোর মতো পাগল ছাগলকে স্যার কেন বিয়ে করতে যাবে? স্যারের জন্য কি মেয়ের অভাব পড়েছে নাকি? হ্যাঁ, যে তোর মতো এলিয়েনকে স্যার বিয়ে করতে যাবে? বজ্জাত ছেলে, লাল পিঁপড়া, কালো কালো মুখ পোড়া হনুমান, শ্যামলা, টাকলা, উগান্ডা, ডাইন কোথাকার, সবসময় আমার পেছনে কেন লেগে থাকিস? হ্যাঁ, আগে বল, আমাকে শ্যামলা টাকলা উগানটা কেন বললি? আমি কি টাকলা নাকি? হ্যাঁ, কয়দিন পর তোর মাথায় টাক পড়বে আমার অভিশাপ, বুঝলি? তোর মতো কৈতরের দোয়া কবুল করার জন্য মনে হয় আল্লাহ অপেক্ষা করে বসে আছে। হ্যাঁ, বজ্জাত ছেলে, তোর মতো জলহস্তিকে কুপিয়ে কিমা কিমা করে পরোটার সাথে খেয়ে ফেলবো না। আমার তো মনে হয় তোর মতো মহিষকে জবাই করে মিলাদ পরিয়ে মানুষকে খাইয়ে দেওয়া উচিত। এই, তোরা প্লিজ চুপ কর, এখানে একটা ইম্পর্টেন্ট কথা চলছে। দেখছিস না রাক্ষসীটা কি করছে? তোকে তো আমি পরে দেখে নিব। এই, বললি না তো স্যার কি তোকে সত্যি বিয়ে করার জন্য নিয়ে গেছে? তানিশা বল না, প্লিজ। তানিশা মনে মনে ভাবছে, এখন যদি গন্ডার আর তার বিয়ের কথা সবাই জেনে ফেলে তাহলে আরো বিপদে পড়বে। অ্যানাকোন্ডার থেকে পিসা ছুটানোর জন্য জিরাফটার গলায় একটা জিরাফে ঝুলিয়ে দিতে হবে। জলহস্তির বিয়ের জন্য এখন নীলাকে পটাতে হবে। না মানে, তখন বলছিলাম যে লাল বাদরের গলায় একটা কালো বাদর ঝুলিয়ে দেব। মানে? আমি বলতে চাইছি যে স্যারের তো বিয়ের বয়স হয়েছে, ওনাকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দে। ভাইয়ার বিয়ে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? দেখ, গন্ডারটা শুরু থেকে আমাদের পেছনে লেগে আছে, আর গন্ডারের যে পরিমাণে রাগ আর আমাদের উপর যেভাবে ডেভিল রূপে অত্যাচার করে, আমার মনে হয় যদি অ্যানাকন্ডা বিয়ে করে তাহলে আমাদের পিছনে আর এভাবে লেগে থাকবে না। বোন, তুই আমাদের এই উপকারটা কর প্লিজ। হ্যাঁ রে, এলিয়ানটা ঠিক বলছে। আমি যদি ভাইয়াকে বিয়ের কথা বলি, ভাইয়া আমাকে আস্ত গিলে খাবে। আঙ্কেল আন্টিকে তো আর খাবে না, তুই বলে দেখলে কি হয়? হ্যাঁ, অবশ্যই, তুই ঠিক বলছিস। বাবাকে বলে দেখি বাবা কি বলে। সবাই মিলে আড্ডা দিচ্ছিল, তখন আবির এসে পেছন থেকেই তানিশাকে ডাক দিল। হাই তানিশা। তানিশা পেছনে ফিরে তাকিয়ে দেখে আবির। কালকের কথাটা মনে করে আবিরকে কিছু না বলে এক দৌড়ে 3 তলায় ক্লাসরুমে চলে গেল। সবাই হন্তদন্ত হয়ে তার দিকে তাকিয়ে রইল। ক্লাসের সময় হয়ে গেছে, সবাই ক্লাসে এসে বসে পড়লো। তুই এভাবে দৌড়ে আসলি কেন? দেখছিস না কালকে ওই মুখ পোড়া আবিরের সাথে দেখে অ্যানাকন্ডাটা কি করলো? কি করেছে এটাই তো বললি না। তুই তো কথাই বলবি না। এমন বজ্জাত মার্কা ডেভিল অ্যানাকন্ডা ভাই রেখে দিয়েছে, আমি হলে তো কবে কুচি কুচি করে রান্না করে খেয়ে ফেলতাম। আমি একটা কথা বুঝতে পারছি না, স্যার তোর সাথে এমন করছে কেন? আমিও বুঝতে পারছি না, আমি তো ওনার কোনো ক্ষতি করিনি। কাব্য ক্লাস নিতে এসেছে, তানিশা একবারের জন্য কাব্যর দিকে তাকাচ্ছে না। এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করছে কাব্য। ক্লাস শেষ করে কাব্য অফিস কক্ষে চলে গেল। অফিস কক্ষে একা একা বসে আছে। এই মুহূর্তে তানিশাকে তার খুব প্রয়োজন। অফিস কক্ষ থেকে বেরিয়ে দেখে তানিশা বাইরে দাঁড়িয়ে সবার সাথে আড্ডা দিচ্ছিল। তানিশাকে কল করে বলল, একটু অফিস কক্ষে আসো তো। কেন স্যার? আমি তো আজকে কোনো অন্যায়। তানিশা কিছু বলার আগে কাব্য কল কেটে দিল। তানিশা করুণ গলায় নীলাকে বলল, নীলা প্লিজ আমার সাথে একটু আয়। কোথায়? অ্যানাকন্ডাটা এখন অফিস কক্ষে যেতে বলেছে, কেন জানি। ভোর, তোকে ডাকছে, তুই যা। আমাকে তো আর ডাকেনি। বজ্জাত মেয়ে হয়েছিস তো বজ্জাত ডেভিল ভাইটার মতো, যা, তোর যেতে হবে না। তানিশা রেগে একাই চলে গেল। অফিস কক্ষে গিয়ে ভয়ে মাথা নিচু করে বলল, স্যারকে কেন রেখেছেন? কাম অন সুইট হার্ট, নিজের বউকে কেন ডাকে জানো না? কেন? ভাবছি বউটার সাথে একটু রোমান্স করব।
মুচকি এসে তানিশার দিকে এগিয়ে এসে স্যার দেখেন, এটা কিন্তু ঠিক না। এটা আপনার কলেজ হতে পারে, তাই বলে আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারেন না। হ্যাঁ, তানিশা ভয়ে পিছপা হতে হতে দেয়ালের সাথে লেগে গেল। কাব্য তানিশার অনেকটা কাছে গিয়ে একটা হাত দেয়ালে রাখলো। তানিশা ভয়ে মাথা নিচু করে আছে, চুলগুলো মুখের উপরে পড়ে আছে। কাব্য আলতো করে তানিশার মুখে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে কানের নিচে গুঁজে দিয়ে বলল, এখনো কিছু করিনি, তবে অনেক কিছু করার বাকি আছে। স্যার একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ান প্লিজ। আমার বউ, আমার যা ইচ্ছা তাই করতে পারি। হুম। মানে? মানে তোমার স্বপ্নগুলো তো পূরণ করার দায়িত্ব আমার, তাই না? তার জন্য তোমার কাছে তো আসতেই হবে। একটু আধটু রোমান্স আর কি হবে? অনেক কিছু করা লাগবে। আমি ভাবছি আমাদের একটু প্রাইভেসি দরকার, কি বলো? হুম না হুম। বলেই তানিশার গালে আলতো করে একটা চুমু খেলো। কাব্য স্পর্শে তানিশা পাথরে মূর্তির মতো দাঁড়িয়ে গেল। কাব্য তানিশার এতটাই কাছে চলে এসেছে যে তানিশার স্পন্দনগুলো খুব জোরে ধকধক করছে, মনে হচ্ছে এখনই বেরিয়ে যাবে। তানিশা বুঝতে পারছে না এখন অ্যানাকোন্ডার হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবে। কাব্য কিছু করার আগেই তানিশা বলে উঠল, স্যার কিছু মনে করবেন না, একটা কথা বলি। বলো। আপনাকে আমার স্বপ্ন পূরণ করতে হবে না। মানে? মানে আপনি একবার নিজের দিকে ভালোভাবে তাকান। আপনি কত শিক্ষিত, লম্বা, স্মার্ট, আপনার কথা বলার স্টাইল, আপনার পার্সোনালিটি একদম আলাদা। আপনি একজন প্রিন্সিপালের ছেলে, কলেজের টিচার। আপনার যোগ্যতা অনুসারে একটা মন্ত্রীর মেয়েকে দেখে বিয়ে করা উচিত। আপনি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে তার স্বপ্নগুলো পূরণ করেন। আর আমি এতটুকু একটা পিচ্চি মেয়ে যার মাথায় গোবর ছাড়া কিছু নাই। আমার তো কোনো যোগ্যতাই নাই। মাঝে মাঝে মনে হয় কোনো একটা ঠেলা গাড়িওয়ালার সাথে আমার বিয়ে হবে আর সে আমার স্বপ্নগুলো পূরণ করবে। ঠেলা গাড়িওয়ালা হলেও সমস্যা নাই স্যার, আপনিও সুখে থাকবেন আর আমিও। কথাগুলো বলেই কাব্যর দিকে তাকিয়ে দেখে কাব্য আগুনের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তানিশার কথাগুলো শুনে কাব্য এতটাই রাগ উঠে গেছে, রাগে চোখ দুটি লাল হয়ে গেছে। কাব্যর চোখ দুটি দেখে তানিশার ভয়ে কলিজা শুকিয়ে গেছে। এটা ভেবে যে এখন অ্যানাকোন্ডা তার কি অবস্থা করবে। তানিশা কাব্যর থেকে দূরে সরার জন্য এক পা দুপা করে আস্তে পাশ কাটিয়ে অফিস কক্ষ থেকে বেরিয়ে যেতে লাগলো। তার আগেই কাব্য তানিশার হাত ধরে ফেললো। এতক্ষণ কি বলছিলে? স্যার আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলছি, আমার কোনো দোষ নাই। একজন ঠেলা গাড়িওয়ালা তোমার স্বপ্ন পূরণ করবে, এটার মানে কি বুঝতে পারছো? না মানে স্যার, কোনো একদিন তো বিয়ে করব, আর যাকেই করি। জাস্ট শেট আপ। তোমার স্বপ্নগুলো পূরণ করার অধিকার শুধুমাত্র আমার, অন্য কারো চিন্তা কখনো ভুল করেও মাথায় আনবে না। তাহলে তোমার কি অবস্থা হবে সেটা কল্পনার বাহিরে। আর অন্য কেউ যদি তোমার দিকে ভুলেও চোখ তুলে তাকায়, তার চোখ দুটো আমি তুলে ফেলবো। মাইন্ড ইট। জাস্ট লিভ। আমার মুডটাই খারাপ করে দিলে। তাহলে স্যার আমার মতো কৈতরীকে ছেড়ে দিলেই পারেন, অযথা আপনার জীবনে ঝামেলা বাঁধানোর কি দরকার? কি বললে? কিছু না। বলেই এক দৌড়ে অফিস কক্ষ থেকে বেরিয়ে গেল। রাতে কাব্য বাসায় ফিরে রাতে খাবার খাওয়ার জন্য ডাইনিং এ এসে বসে পড়লো। কাব্য, তোর সাথে একটু কথা ছিল। জি বাবা, বলো। তোর কি কোনো পছন্দের মেয়ে আছে? হঠাৎ এই প্রশ্ন? না মানে তোর তো বিয়ের বয়স হয়েছে, আমরা ভাবছি তোর বিয়ের কাজটা সেরে ফেলতে। বাবা, আমি এখন বিয়ে করছি না, 2 বছর পরে চিন্তা করব। দেখ বাবা, আমার হাতে একটা ভালো মেয়ে আছে, মেয়েটা আমাদের পরিচিত, তুই না করিস না? কাব্য ভাবছে হয়তো তানিশার কথা বলছে। কাব্য মনে মনে অনেকটা খুশি হয়ে বলল, মেয়েটা কি তানিশা? না, ওর মামাতো বোন তানহা। আমি আপুকে চিনি, অনার্স 3rd ইয়ারে পড়ে। তোমার সাথে ভালোই মানাবে। বাবা, তোমাকে বিয়ের আইডিয়াটা কে দিয়েছে? কে আবার দিবে? আমি তোর বাবা, তোর ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করার অধিকার আমার আছে। আমি যেটা বলছি তার উত্তর দাও। বাবারে, আমার কোনো দোষ নেই, লীলা বলছে। তুই কবে থেকে আমার ব্যাপারে এত চিন্তা করতে শুরু করলি? না মানে ভাইয়া, আমি ভাবছিলাম। তোর মাথায় আমার বিয়ের ব্যাপারটা কে ঢুকিয়েছে? আমি নিজে থেকেই বলছিলাম। জাস্ট অ্যানসার মি, ড্যাম ইট। তানিশা সকালে বলছিল। কাব্য রেগে খাবারের টেবিল থেকে উঠে পড়লো। প্রচন্ড রাগ হচ্ছে তানিশার উপর। সামনে পেলে ফাজিল মেয়েটাকে একটা আছাড় মারতো। নিজের স্বামীর জন্য অন্য একটা মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসছে,
কেউ এমন করে? কালকে কলেজে গেলে মজা বোঝাবে। তানিশা নাস্তার টেবিলে বসে ভাবছে কলেজে গেলেই আবার ওর টেবিলের মুখোমুখি হতে হবে, না গেলেও বিস্তার নাই। এখন টেবিলের থেকে কিভাবে বাঁচা যায়? এখন কিছু করতে হবে যেন টেবিল নিচ থেকে তাকে ছেড়ে দেয়। কিন্তু কি, সেটা না হয় পরে ভাবা যাবে। এখন কিছুদিনের জন্য না হয় দূরে কোথাও বেড়াতে যাওয়া যাক, তখন আর টেবিল তাকে কোথাও খুঁজে পাবে। নাস্তা না করে কি ভাবছিস? ভাবছি আজকে কলেজে যাব না। আপি, তুমি এত পড়াচ্ছর কিভাবে হলে? একদম চুপ বজ্জাত মেয়ে। পড়াশোনা করে মনে হয় এমবিবিএস উকিল হবি। এমবিবিএস ডাক্তার হও, উকিল না, এটাও জানো না? ফাজিল মেয়ে, আমার কথাই রাগ গলাচ্ছিস কেন? তোর নাকি ইঁদুর ঝুলিয়ে দেবো। হ্যাঁ, তুই আর মানুষ হইলি না, এলিয়েনই রয়ে গেলি। আচ্ছা মামুনি, এত পড়াশোনা করে কি করব বলো তো? কয়দিন পর বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তারপর সংসার আর নাতি নাতনি নিয়ে ব্যস্ত থাকবো, তারপরে বুড়ি হয়ে মরে যাব। তাহলে পড়ালেখা করার কি দরকার? তানিমা আর তার মামুনি ভেবা চাকা খেয়ে তার দিকে তাকিয়ে আছে। তুই কি এখন বিয়ে করার জন্য লেখাপড়া ছেড়ে দিবি নাকি? মামুনি, এখন বিয়ে করব না, কিছুদিনের জন্য পলাশ ভাইয়ের বাসা থেকে ঘুরে আসি, তারপর। পলাশের বাসায় যেতে হবে না, ওর বাসায় অনেক ঝামেলা চলছে। কিসের ঝামেলা? পলাশ তার বউকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। কেন, কি হয়েছে? বউকে নাকি কোন ছেলের সাথে দেখেছে, ওটা নিয়ে ঝামেলা হয়েছে। অন্য ছেলের সাথে দেখলে ডিভোর্স দিতে হয় নাকি? কোনো স্বামী এটা মেনে নেয় না যে তার স্ত্রী অন্য একটা ছেলের সাথে বেশি মিশুক, এর জন্য কত সংসারই তো ভাঙে। তুমি শিওর? শিওর হওয়ার কি আছে, এটাই তো বাস্তবতা। মামুনি, তুমি যে আমার কত বড় সমস্যার সমাধান করেছো বলে বোঝাতে পারবো না। তানিশা আইডিয়া পেয়ে গেছে কিভাবে টেবিলের হাত থেকে বাঁচা যায়। প্রথমে হয়তো কোনো ছেলের সাথে দেখে রাগারাগি করবে, তারপর নিজ থেকে তাকে ডিভোর্স দিয়ে দিবে। কথাটা ভাবতেই খুশিতে তানিশার কিছুক্ষণ ফিরিং বিরিং নাচতে ইচ্ছে করছে। পরে নাচবে, আগে তৈরি হয়ে কলেজ যেতে হবে। তানিশা কলেজ চলে গেছে। কাব্য প্রচন্ড রেগে আছে, অনেকক্ষণ ধরেই তানিশার জন্য অপেক্ষা করছে। আজকে তানিশার সাথে সে কি করবে নিজেও জানে না। তানিশা কলেজে পৌঁছে বন্ধুদের সাথে আড্ডা দিতে বসে পড়লো। আজ মনটা অনেক ভালো, তবে কোনো কালো বাদুরের সাহায্যে টেবিল থেকে বাঁচবে সেটাই ভাবছে। ততক্ষণে কাব্যের কল চলে এসছে। জি স্যার, বলেন। জাস্ট 2 মিনিটের মধ্যে 3 তলায় আসো। স্যার, এখনো তো ক্লাস। তানিশা কথা শেষ করার আগে কাব্য কল কেটে দিল। তানিশা বক বক করে 3 তলায় গিয়ে দেখে কাব্য আগে থেকে দাঁড়িয়ে আছে। ডেভিলকে দেখে বোঝা যাচ্ছে কতটা পরিমাণ রেগে আছে। ডেভিল সবসময় এত রেগে থাকে কেন, এটাই বোঝে না। তানিশা ভয়ে আর সামনে এগোচ্ছে না। তানিশাকে দেখা মাত্র তার হাত ধরে টেনে একটা খালি রুমে নিয়ে গিয়ে তার 2 বাহু চেপে ধরে বলল, কালকে নীলাকে কি বলছিলে? কই, কি বলেছি? কি বলছো জানো না? তানিশা মাথা নাড়িয়ে না করলো। তোমার সাহস হলো কি করে আমার বিয়ের কথা চিন্তা করার? তাও আবার মেয়েও ঠিক করে ফেলেছো। স্যার, আমার কি দোষ? আপনি তো আর বলেন নাই যে বিয়ে করবেন না, আপনার ভালো। জাস্ট শেট আপ। বিয়ে মানুষ কয়বার করে? 4 বার। হোয়াট? জি স্যার, আপনি যে পরিমাণ রাগ দেখান, আপনার বউ আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাবে, আবার বিয়ে করবেন, আবার ছেড়ে চলে যাবে। আপনি বিয়ে করতে থাকবেন কিন্তু আপনার বউ থাকবে না। হোয়াট রাবিশ! জি স্যার, আপনি বারবার রাগ দেখান, তাই আমি চিন্তা করছি আপনার মতো ডেভিল মার্কা অ্যানাকোন্ডাকে ডিভোর্স দিয়ে একটা ঠেলা গাড়িওয়ালাকে দেখে বিয়ে করব। ডিভোর্সের কথা শুনে কাব্যর রাগ চরমে পৌঁছে গেছে। তানিশা কাব্যর দিকে তাকাতেই তার গলা শুকিয়ে গেছে। কোনো রকম এখান থেকে পালানোর জন্য দৌড় দিতে যাবে, তার আগেই কাব্য এক টানে তার কোমরটা জড়িয়ে ধরে। কাব্য কখনো তাকে এভাবে স্পর্শ করেনি। তানিশাকে এতটা কাছে টেনে নিয়েছে, তাদের মধ্যে বিন্দু পরিমাণ ফাঁকা নেই। আমাকে ডিভোর্স দিবে? না মানে, আপনি নিজের থেকে আমাকে ডিভোর্স দিয়ে দেবেন, এটাই বলতে চাইছি। তুমি আজকাল বড্ড বেশি বেড়ে গেছো। কলেজ ছুটি হওয়ার পর তোমাকে দেখাচ্ছি মজা। কাব্য তানিশাকে ছেড়ে দিয়ে রেগে চলে গেল। কলেজ ছুটির পর ডেভিল তার সাথে কি করবে এটাই ভাবছে। অনেক টেনশন হচ্ছে তার। ক্লাসে কাব্য একবারও তানিশার সাথে কথা বলেনি। কাব্যর মাথায় অন্য কিছু চলছে। কলেজ ছুটির পর সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমার ভালো দিনগুলো শেষ হয়ে গেছে রে। তোর আবার কি হলো? আমি যদি মরে যাই, তোরা কি আমাকে ভুলে যাবি? কি যে বলিস, মাথা খারাপ নাকি? তুই আমাদের এত ভালো একটা দোস্ত, তোকে কিভাবে বলবো? তোর মতো কৈতরি যদি মরে, আমি খুশিতে সবাইকে মুরগি কেটে খাওয়াবো। আসলে গরু কেনার টাকা নেই তো, তাই।
বজ্জাতের হাড্ডি, নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, শ্যামলা টাকলা উগান্ডা, জলহস্তি, মুখ পোড়া হনুমান, কালো বাদর, লাল পিঁপড়া, জঙ্গলের বন মানুষ, পেঁচা, তেলাপোকা, কেঁচো। আরে থাম, আজকে কি সব বলে ফেলবি নাকি? দেখছিস না পেঙ্গুইনটা কি করছে? তাই বলে এভাবে? তুই তো কথাই বলবি না। বজ্জাত মেয়ে, তোর কারণে আজকে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। তোকে তো আমি আলু সিদ্ধ করে আলুর পরোটা বানিয়ে খেয়ে ফেলবো। হ্যাঁ, আমি আবার কি করলাম? কি না করেছিস সেটা বল। হাই এভরিওয়ান। তানিশা ফিরে দেখে আবির এসেছে ঋতুর সাথে দেখা করতে। তানিশা ভাবছে ওই দিন এই মুখ পুরো আবিরের সাথে দেখে ডেভিল তাকে বিয়ে করেছে। আজকে যদি আবার দেখে তাহলে হয়তো ডিভোর্স দিয়ে দেবে। কথাটা ভেবে আজ নিজ থেকে আবিরের সাথে কথা বলছে। আরে আবির ভাইয়া, আপনি? তোমাদের সাথে দেখা করতে এসেছি। আমার একটা হেল্প করবেন? কি বলো? আপনি একটু আমার সাথে চলেন, তারপর বলছি। কোথায় যাবি? চিন্তা করিস না আবির ভাইয়া, তোরই থাকবে। আবার একটা হেল্প করার জন্য ওনাকে নিয়ে যাচ্ছি। তানিশা আবিরকে নিয়ে কলেজ থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে আর দোয়া করছে আজকে তার প্ল্যানিংটা যেন কাজ করে। ডেভিল যেন আজ নিজ থেকে তাকে ছেড়ে দেয়। কি কাজ বললে না তো? ভাইয়া, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, এটাই আপনার কাজ। এই রোদের মধ্যে? আপনি জানেন রোদ মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ? কতটা? এই রোদে থাকলে মানুষ কালো হয়ে যায় তখন, আর তার পেছনে কেউ ঘুরঘুর করে না, জীবনের কোনো ঝুঁকিও থাকে না। রিয়েলি? আমি তো জানতাম না। দুজনে রাস্তায় দাঁড়িয়ে হাসাহাসি করছিল। কাব্য তানিশাকে কলেজে খোঁজে না পেয়ে প্রচন্ড রাগ হচ্ছে। মেয়েটা তার কোনো কথাই শোনে না। আজ প্রয়োজনে তানিশার বাড়িতে গিয়ে একটা কিছু করবে। কাব্য গাড়ির ড্রাইভিং সিটে বসে যখনই ড্রাইভ করতে যাবে সামনে তাকিয়ে দেখে তানিশা আবিরের সাথে হাসাহাসি করছে। সাথে সাথে কাব্যর সপ্ত মাঝখান উঠে গেল। কাব্য গাড়ি থেকে নেমে আবিরের কাছে গিয়ে তার শার্টের কলার ধরলো। তোকে না বলেছিলাম আমার কলেজের আশেপাশে যেন না দেখি? স্যার, ওনার কোনো দোষ নেই, আমি ওনাকে আসতে বলেছি। তানিশের কথাটা শোনা মাত্র কাব্য রেগে আগুন হয়ে গেছে। আবিরের কলারটা ছেড়ে দিয়ে বলল, তোকে তো আমি পরে দেখে নিচ্ছি, তার আগে ওর একটা ব্যবস্থা করতে হবে। কাব্য তানিশার হাত টেনে গাড়িতে বসিয়ে দিল। কাব্যর সামনে তাকিয়ে ড্রাইভ করা শুরু করলো। তানিশা ভাবছে কাব্য হয়তো রেগে তাকে এখন কোর্টে নিয়ে যাচ্ছে ডিভোর্স দেওয়ার জন্য। তানিশা অনেকটা খুশি হয়ে জিজ্ঞাসা করলো, স্যার, আমরা কি কোর্টে যাচ্ছি? স্যার, আমি বলি কি, আমার মতো মেয়েকে ডিভোর্স কি লাথি মেরে আপনার জীবন থেকে বের করে দেওয়া উচিত। আমার মতো মেয়ে আপনার মান সম্মান সব শেষ করে দিত। এই কাজটা অবশ্য আপনার অনেক আগে করা দরকার ছিল। সমস্যা নেই, এখন তো বুঝতে পারছেন আমি আপনার যোগ্য নই। স্যার, আপনি ভুল রাস্তায় চলে এসেছেন। এটা তো কোর্টে যাওয়ার রাস্তা না, এটা আপনাদের ফার্ম হাউসে যাওয়ার রাস্তা। কাব্য কিছুই বলছে না। তানিশা একাকে বকবক করছে। কাব্য তাদের ফার্ম হাউসের সামনে গাড়ি থামাতেই তানিশা বলল, স্যার, আমি বুঝতে পারছি আসল ব্যাপারটা কি। কাব্য তানিশার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। আপনি আগেরবার যেমন কাজী অফিসে না নিয়ে বের করেছেন, এখন কোর্টে না নিয়ে বাসায় ডিভোর্সের ব্যবস্থা করেছেন, তাই না? সেটা ভিতরে গেলেই টের পাবে। কাব্য তানিশার হাত টেনে ভেতরে নিয়ে গেল। ঘরের ভেতরে ঢুকতেই দেখে পুরো ঘর খালি। তানিশা আর সামনে এগোচ্ছে না, ভয়ে পিছপা হতে লাগলো। কাব্য এক প্রকার টেনে তাকে একটা রুমে নিয়ে গেল। বিছানায় ধাক্কা দিয়ে ফেলে রুমের দরজাটা লক করে ফেললো। শার্টের বোতামগুলো এক হাতে খুলতে খুলতে তানিশার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আবিরের সাথে তোমার এত ভাব কিসের? স্যার, আপনি কি করছেন? শার্টের বোতাম খুলছেন কেন? যেটা এতদিন করার বাকি ছিল আজ সেটাই করব। আজকের পর আমার থেকে নিজেকে দূরে সরানোর বা ডিভোর্সের কথা তোমার মুখে কখনোই আসবে না। কাব্যর চোখ দুটি রাগে লাল হয়ে আছে। হয়তো রাগের বসে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তানিশার ভয়ে তার কলিজা গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মাথা ঝিমঝিম করছে, মনে হচ্ছে এখনই তার জীবন শেষ হয়ে যাবে। তবুও মনের সাহস জুগিয়ে বলল, স্যার, আর এক পাও এগোবেন না। আপনি যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করেন, আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। আপনার প্রতিদিনের অত্যাচারে আমার বাঁচার ইচ্ছাই মরে গেছে। তানিশার কথা শুনে কাব্য দাঁড়িয়ে গেল, এক পাও এগোচ্ছে না। সত্যি, যদি তানিশা নিজের কোনো ক্ষতি করে? তানিশার চোখ দুটি ঝাপসা হয়ে আসছে, তবু আজ সে বলবে, স্যার, আমার জীবন তো কৈতুরীর থেকেও খারাপ হয়ে গেছে। আপনার ইচ্ছে হয়েছে রাস্তা থেকে তুলে নিয়ে করে বিয়ে করে ফেললেন শুধুমাত্র অধিকার কাটানোর জন্য। আর যখন ইচ্ছে হচ্ছে নিজের অধিকার কাটানোর জন্য চলে আসছেন। আমার তো মনে হয় আমার জীবনের কোনো মূল্যই নাই। যেখানে আমার চাওয়া পাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষার কোনো মূল্য নাই, সেখানে আমার জীবনের মূল্য কি থাকবে আপনার কাছে?
কখনো ভেবে দেখেছেন নীলার সাথে কেউ এমন করলে তখন আপনার কেমন লাগতো? কাব্য তার হাত মুষ্টিবদ্ধ করে তানিশার কথাগুলো শুনতে কিছুই বলছে না। সত্যিই তো, তার বোনের সাথে কেউ এমন করলে তার কেমন লাগতো। আজ তানিশার কথাগুলো কোনো ভুল নেই। তানিশা আবারও বলতে শুরু করলো, অবশ্য কেন ভেবে দেখবেন, আপনার বোনের দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ দুটো আপনি তুলে নিয়ে আসবেন। আমার যদি একটা বড় ভাই থাকতো তখন আপনাকে দেখিয়ে দিতাম। আপনি আসার পর আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। আমার তো মরে যাওয়া উচিত। একটা কাজ করেন, প্রতিদিন এভাবে অত্যাচার না করে আমাকে একেবারেই মেরে ফেলেন। আপনার এই অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না, মরে যেতে ইচ্ছে করছে আমার। তানিশা কেঁদে কেঁদে কথাগুলো বলছিল। কথাগুলো বলার সময় পুরো শরীর ঘামছিল আর তানিশা কাঁপছিল। চোখ দুটি ঝাপসা হয়ে আসছিল তার। কাব্যর নিজের প্রতি খুব রাগ হচ্ছে তানিশার এমন অবস্থা দেখে। কেন জানি নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। কাব্য কিছু না বলে শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। পেছন থেকে কিছু পড়ার আওয়াজ শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখে তানিশা অজ্ঞান হয়ে পড়ে গেছে। কাব্য দৌড়ে গিয়ে তানিশাকে কোলে তুলে নিয়ে গালে হাত দিয়ে তানিশাকে ডাকতে লাগলো, তানিশা, এই তানিশা, তানিশা কথা বলো প্লিজ। এই কি হয়েছে তোমার, কিছু বলো। কাব্য তানিশাকে ডাকছে, মুখে হালকা পানি ছিটিয়ে দিচ্ছে, কিন্তু তানিশার জ্ঞান ফিরছে না। এবার কাব্যর মনে অনেকটা ভয় কাজ করছে। তানিশাকে কোলে তুলে হসপিটালে নিয়ে গেছে। তানিশার একটা হাত নিজের হাতে চেপে ধরে আছে আর ডাক্তার তাকে দেখছে। অনেকক্ষণ চেক আপের পর ডাক্তার বলল, ভয়ের কিছুই নেই, আবার কাছেও। শরীর অনেক দুর্বল আর অতিরিক্ত চাপের কারণে ও অজ্ঞান হয়ে গেছে। যেহেতু ওর আগের একটা অপারেশন হয়েছে আর শারীরিক কন্ডিশনও তেমন ঠিক নেই, এই সময় এতটা চাপ দেওয়া ঠিক হবে না। ডোন্ট ওয়ারি ডক্টর, আজকের পর ওর উপর কোনো চাপ আসবে না। আপনি জাস্ট এটা বলেন, ও সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তো? কিছু ভিটামিন জাতীয় মেডিসিন লিখে দিয়েছে, এগুলো নিয়মিত খেলে শরীরের দুর্বলতা কেটে যাবে আর মানসিকভাবে চাপটা যেন কম থাকে সেদিকে খেয়াল রাখবেন, তাহলে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ডাক্তার চলে গেছে। কাব্য তানিশার এক হাত তার দুই হাতের মাঝে ধরে রেখে ভাবছে, আজ তার জন্য তানিশার এমন অবস্থা, তার জন্য তানিশার কোনো ক্ষতি হোক এটা সে কখনো মেনে নেবে না। কাব্য এটা বুঝে গেছে, ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। আর তার সাথে হয়তো তানিশা হয়তো কখনো সুখী হবে না। তাই তানিশার ভালোর জন্য, ওর সুখের কথা ভেবে কাব্য না হয় ওর থেকে দূরে চলে যাক। কাব্য ভেবে নিয়েছে সে তানিশাকে ডিভোর্স দিয়ে দেবে। কাব্য আলতো করে তানিশার কপালে একটা চুমু দিয়ে চলে যেতে লাগলো। তানিশার জ্ঞান ফিরেছে, চোখ দুটি মিট মিট করছে। খুলে দেখে কাব্য চলে যাচ্ছে। স্যার, কাব্য পেছনে তাকিয়ে দেখে তানিশার জ্ঞান ফিরেছে। এই মুহূর্তে মনে হচ্ছে তার জীবনটা ফিরে পেয়েছে। কাব্য তানিশার কাছে কি ওর হাতটা ধরে বলল, থ্যাঙ্কস গড, তোমার সেন্স ফিরে এসেছে। তুমি ঠিক আছো তো? আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করেননি তো? কাব্য ছলছল চোখে তানিশার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না করলো। স্যার, তখন আমি রাগের বশে এত কথা বলছি, আমাকে কৈতরি ভেবে মাফ করে দিন। আমি আর জীবনেও আপনার সাথে এভাবে কথা বলবো না। আজকের পর তোমার উপর কোনো রাগ দেখাবো না। ইনফ্যাক্ট আমি ভেবে নিয়েছি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। স্যার, আপনি সত্যি বলছেন? আই এম সিরিয়াস। আরে স্যার, আপনি তো এত মহান হলেন কবে? ধরে নাও আজকে। কাব্যর মুখে ডিভোর্সের কথা শুনে তানিশা খুশিতে আত্মহারা হয়ে উঠল। ভাবছে তার প্ল্যানিং হয়তো সফল হয়েছে। স্যার, আমি বাসায় যাব। ডক্টর বলেছেন হসপিটাল একদিন থাকার জন্য। আমি এখন পুরোপুরি সুস্থ। স্যার, আমাকে বাসায় দিয়ে আসেন। কাব্য তানিশার দিকে তাকিয়ে আছে। আজ অনেকদিন পর তানিশার মুখে এমন নিষ্পাপ হাসি ফুটে উঠছে। তানিশার এই চেহারায় কতটা মায়া জড়িয়ে আছে সেটা হয়তো তানিশা নিজেও জানে না। কাব্য তানিশাকে তার বাসায় পৌঁছে দিয়েছে। আজ গাড়িতে একবারও তানিশার দিকে তাকায়নি। দুদিন তানিশা অসুস্থতার জন্য কলেজে যায়নি। এই দুদিনে কাব্য একবারও কল করে তানিশার খোঁজ নেয়নি, কিন্তু নীলা আর তার বন্ধুরা নিয়েছে। কাব্যর উপর রাগ হচ্ছে, ডিভোর্স দিয়ে দেবে তাই বলে একবারও খোঁজ নেবে না, এটা কেমন কথা? আজ কলেজে এসে বন্ধুদের পাশে না বসে সোজা অফিস কক্ষে চলে গেল কাব্যর সাথে দেখা করার জন্য। স্যার, ভিতরে আসবো? আসুন। কাব্য কলেজের জরুরি কিছু পেপার নিয়ে কাজ করছিল। তানিশার দিকে না তাকিয়ে আসতে বলল। তানিশা ভিতরে এসে দাঁড়িয়ে আছে, অথচ কাব্য একবারের জন্য তার দিকে তাকাচ্ছে না। না তাকিয়ে বলল, মিস তানিশা, কিছু বলবেন? স্যার, আপনি কিছু বলবেন না? আমার প্রয়োজন হলে তো আমি নিজেই আপনাকে ডাকতাম, তাই না? হ্যাঁ, না মানে বলছিলাম আপনি কল করে একবারও আমার খোঁজ নিলেন না যে। দেখুন, আমি আপনার ফ্রেন্ড না, আর কলেজের স্টুডেন্ট যদি অসুস্থ হয় তাহলে সবার খোঁজ খবর নেওয়া
আমার পক্ষেও পসিবল না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আপনার যদি কথা শেষ হয় আপনি এখন আসতে পারেন, আমি একটু কাজে ব্যস্ত। কাব্যর কথাগুলো তানিশার খুব গায়ে লাগলো। আজ নিজেই তানিশাকে ডেকে নিত, সব সময় তার দিকে তাকিয়ে থাকতো, অথচ আজকে একবার তার দিকে তাকানোর সময় নেই। তানিশা না দাঁড়িয়ে চলে আসলো, নিজে নিজে বকবক করতে করতে গিয়ে তার বন্ধুদের পাশে বসে পড়লো। বজ্জার ডেভিল, নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, আফ্রিকার গন্ডা, জলহস্তি, লুচুর হাড্ডি, আমার দিকে তাকানোর তোর সময় নাই। তোর গলায় কাজের বস্তা ঝুলিয়ে দেওয়া উচিত। কালো কুমির, সারাদিন তুই শুধু কাজ করবি। আমার তো ইচ্ছে করছে তোকে কুপিয়ে কিমা বানিয়ে পরোটার সাথে খেয়ে ফেলি। ডাইনোসর ডাইন কোথাকার। তানিশার আগে গজগজ করে তাকিয়ে দেখে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। তোরা সবকটা বজ্জাতের হাড্ডি আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, তুই ঠিক আছিস তো? আর কাকে এভাবে বকছিস? কাকে আবার? নীলার ভাই বজ্জাতের হাড্ডিটাকে। অ্যানাকোন্ডাটা আজকে আমার দিকে একবারও তাকায়নি। বলে কি, আপনার যদি কথা শেষ হয় আপনি আসতে পারেন, আমি ব্যস্ত। আরে লাল বাদর, মুখ পোড়া হনুমান, তোর কাজ করতে ভালো লাগে তাই বলে আমার দিকে একবারও তাকাবি না? তোর জীবন শুধু কাজ আর পড়াশোনার মধ্যে কাটবে নাকি? তুই আমার দিকে তাকাসনি, তোর এত বড় সাহস? আরে আমার তো ইচ্ছে করছে ওই টেবিলটাকে কুচি কুচি করে রান্না করে খেয়ে ফেলি। হ্যাঁ, আরে বোন, তুই এলিয়েনই ভালো ছিলি, তোকে রাক্ষসী রূপে মানায় না। শেওড়া গাছের সাদা বেদনি তোকে দারুণ মানায়। আমি যদি শেওড়া গাছের সাদা পেতনি হই সবার আগে তোর ঘাড় মটকাবো। লাল পিঁপড়া, পচা আলু, পেঙ্গুইন কোথাকার। আমার সাথে একদম কথা বলবি না, মেজাজ এমনি অনেক খারাপ হয়ে আছে। হ্যাঁ, এই তোরা সবাই চুপ থাক। এতদিন তো ভাইয়া তোকে এই করতো সেই করতো, তোর সহ্য হতো না। এখন যদি তোর দিকে না তাকায়, তোর সাথে কথা না বলে, তোর জন্যই ভালো। তাহলে তুই ভাইয়ার পেছনে এভাবে লেগে আছিস কেন? বজ্জাত মেয়ে, তুই তো কথাই বলবি না, হয়েছিস বজ্জার ভাইটার মতো। ইচ্ছে করে করে ভাই বোন দুইটাকে আলু সিদ্ধ করে আলুর পরোটা বানিয়ে খেয়ে ফেলি। হ্যাঁ, ওই বজ্জাত মেয়ে, কখন থেকে রাক্ষসীর মতো আমার পেছনে পড়ে আছিস কেন? তোর সাথে ডেভিল রূপে অত্যাচার করলেও দোষ, না করলেও দোষ। তা আজকেই ভাইয়াকে বলবো তোকে যেন কলেজের ছাদের রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখে। আমার মনে হয় তুই এগুলো মিস করছিস, তাই এমন করছিস। মানে তুই কি বলতে চাইছিস? মানে ভাইয়া যদি তোর সাথে কথা না বলে, তোর দিকে না তাকায়, তাহলে তুই বেঁচে গেলি। ভাইয়া আগের মতো ডেভিল রূপে তোর সাথে আর অত্যাচার করবে না। আসলে এই বিষয়টা আমার মাথায় কেন ঢুকলো না? কারণ তোর মাথায় গোবরে ভর্তি। তানিশা ভাবছে, টেবিলের হাত থেকে তো বেঁচে গেল, তাহলে সে এমন করছে কেন? আজ 3 দিন হলো কাব্য তানিশার সাথে ক্লাসে পড়ার বিষয় ছাড়া অন্য কোনো কথা বলে না। কল করে তানিশার খোঁজ খবর নেয় না, এমনকি তানিশার দিকে ভালোভাবে তাকায়ও না। তানিশা কলেজে এসে বন্ধুদের সাথে চুপচাপ বসে থাকে, আগের মতো বক বকও করে না। আজও ব্যতিক্রম কিছু না, তানিশা বন্ধুদের সাথে বসে আছে, সবে আড্ডা দিচ্ছিল। তখন কাব্য গাড়ি নিয়ে কলেজে ঢুকলো। তানিশা তার গাড়ির দিকে তাকিয়ে রইলো। গাড়ি থেকে 2টা ছেলে আর 2টা মেয়ে নামলো। কাব্য তাদের নিয়ে কলেজের ভেতরে চলে গেল। তানিশা নীলাকে জিজ্ঞেস করলো, নীলা, এরা কে? কারা? এখন যে স্যারের গাড়ি থেকে নামলো। ওরা ভাইয়ের ভার্সিটি লাইফের বন্ধু, বিদেশে একসাথে পড়াশোনা করেছিল। মেয়েগুলোও বুঝি বন্ধু? যেমন আমি, রাফি, রাতুল, ঋতু, তুই। এদের পরনের ড্রেস দেখেছিস? আরে ওরা বাহির থেকে লেখাপড়া করেছে, সব সময় এসব ড্রেসই পরে, বুঝেছিস? আমার এত বোঝার দরকার নেই। তানিশা উঠে চলে এসেছে। কাব্য সবাইকে নিয়ে কলেজের পুরো অংশ ঘুরে ফিরে দেখাচ্ছে, সবার সাথে অনেকটা হেসে হেসে কথা বলছে। তানিশা দূর থেকে দাঁড়িয়ে দেখছে, আজ অনেকদিন পর তার ডেভিল প্রাণ খুলে হাসছে। ডেভিলের হাসিটা মারাত্মক সুন্দর, যে কেউ প্রেমে পড়ে যাবে। তানিশা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। হঠাৎ একটা মেয়ে কাব্যকে জড়িয়ে ধরলো। তানিশার চোখ দুটি বড় হয়ে গেছে। এই মুহূর্তে তানিশা মনে হচ্ছে শাক চুন্নিটার চুলগুলো টেনে ছেড়ে দিতে। মেয়েটা ছেড়ে দিতেই আরেকজন এসে জড়িয়ে ধরে। পরপর সবাই কাব্যকে জড়িয়ে ধরে তার থেকে বিদায় নিয়ে চলে গেল। তানিশা রেগে আগুন হয়ে গেছে। কাব্য সবসময় নিজের ইচ্ছে মতো চলবে, তানিশা এটা মানবে না। কাব্য তার অফিস কক্ষে চলে গেল। ক্লাস শুরু হতে এখনো অনেক সময় বাকি আছে। তানিশা কাব্যর পিছু পিছু অফিস কক্ষে গিয়ে কাব্যকে পেছন থেকে ডাকলো, স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। কি বলবে বলো। স্যার, মেয়েগুলো কি শুধু আপনার বন্ধু ছিল নাকি অন্য কিছু? মানে মেয়েগুলো আপনাকে যেভাবে জড়িয়ে ধরেছে আমার তো মনে হচ্ছে বন্ধুত্বের থেকে বেশি কিছু। তোমাকে বলবো কেন? এটা আমার পার্সোনাল ম্যাটার। আমাকে বলবেন কেন? মানে অবভিয়াসলি তুমি জাস্ট
আমার একজন স্টুডেন্ট। আমি একজন স্টুডেন্ট? নিজেকে কি ভাবেন আপনি? হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন? আই এম নট কৈতুরি, আই এম মিস ডেভিল কুইন। কথাটা বলেই তানিশা নিজের জিহ্বায় কামড় দিল। কাব্য যেন আকাশ থেকে পড়লো। ডেভিল কুইন মানে কাব্যর বউ। তার মানে তানিশা এখনো কাব্যকে তার স্বামী হিসেবে মানে। তানিশা চলে যেতে লাগলে কাব্য উঠে এসে তার হাত ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসলো। আচমকা এমন টান দেওয়ায় তানিশা তাল সামলাতে না পেরে কাব্যর বুকে এসে পড়লো। বুকের উপর এসে পড়তেই কাব্য তার কোমর জড়িয়ে ধরে একদম নিজের কাছে টেনে নিয়ে মুচকে এসে বলল, তোমার এই স্টুপিড ল্যাঙ্গুয়েজগুলো, কৈতরিয়ে সামথিং লাইক দ্যাট, এগুলো ইউজ না করলে হয় না? স্যার, কেউ চলে আসবে, প্লিজ ছাড়েন। ডোন্ট ওয়ারি, আমার রুমে উইথআউট নক করে কেউ আসে না। তখন কি যেন বলছিলে তুমি? ডেভিল কি যেন? না মানে আসলে তখন বলতে চাইছিলাম আপনাকে ডেভিল রূপেই মানায়। আমি ডেভিল রূপে এসে পড়লে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। হুম। আমি কেন বিপদে পড়তে যাব? আমি তো এখন ক্লাসে পড়াও ঠিক মতো। তানিশার কিছু বলার আগে কাব্য তার ঠোঁট দুটি তানিশার ঠোঁটে গুঁজে দিল। পরম আবেশে তানিশার ঠোঁটের স্বাদ নিতে লাগলো। মুহূর্তের মধ্যে তানিশার চোখ দুটি বড় বড় করে রোবট হয়ে গেছে। কিছু বলতেও পারছে না। হুট করে কাব্য এমন কিছু করবে তানিশা ভাবতেও পারেনি। বেশ কিছুক্ষণ পর কাব্য ছেড়ে দিয়ে বলল, আমি যদি ডেভিল রূপে ফিরে আসি, তোমাকে কিন্তু প্রতিদিন এমন অত্যাচার সহ্য করতে হবে। বিষয়টা ভেবে দেখো। তুমি চাইলে আমি সারা জীবন তোমাকে ডেভিল কুইন করে রাখবো। আর হ্যাঁ, ওরা জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তার চেয়ে বেশি কিছু না। হৃদয় জুড়ে তো তুমিই আছো, আর কাউকে রাখার মতো জায়গা নাই। তানিশাকে ছেড়ে দিয়ে কাব্য চেয়ারে গিয়ে বসে পড়লো। তানিশা এখনো রোবটের মতো দাঁড়িয়ে আছে। সবকিছু মনে হচ্ছে তার মাথার উপর দিয়ে গেল। তানিশার এমন অবস্থা দেখে কাব্যর খুব হাসি পাচ্ছে। নিজের হাসি চেপে রেখে বলল, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? নাকি আরো লাগবে? তানিশা কাব্যর দিকে রাগি চোখে তাকিয়ে দিল এক দৌড়ে ক্লাসরুমে চলে গেল। কাব্য এবার হেসেই দিল। কাব্য খুব ভালোভাবে বুঝতে পারছে তানিশার মনে তার জন্য কিছু অনুভব করছে, তাই অন্য কারোর সাথে দেখে তার ডেভিল কুইনের সহ্য হয়নি। কিন্তু তানিশা এটা বুঝতে পারছে না। কাব্য ভাবছে এমন কিছু করতে হবে যেন তানিশা নিজ থেকে বোঝা যায় যে সে কাব্যর জন্য কিছু একটা অনুভব করে। না হলে এভাবে অধিকার খাটিয়ে কাব্যকে জেরা করতে আসতো না। তানিশা ক্লাসে মন খারাপ করে বসে আছে আর নীলা বলল, কি রে, তোর মন খারাপ কেন? অ্যানাকোন্ডা আবার ডেভিল রূপ ধারণ করেছে রে। এতদিন তো ভালোই ডেভিলকে মিস করেছিলি, তোর তো খুশি হওয়ার কথা। এখন আবার কি হলো? কি হবে মানে? এতদিন তো ভালোই ছিলাম, আজকে অ্যানাকোন্ডাটা আবার যা শুরু করেছে আমার সব কিছু শেষ করে দিছে। দেখবি একদিন আমি এই গন্ডাটাকে কুপিয়ে কিমা বানিয়ে ঠিকই খেয়ে ফেলবো। নীলা, আওয়ার এলিয়েন ইজ ব্যাক। এই 3 দিন তোর কথাগুলো কত মিস করেছি জানিস? হ্যাঁ, তাই তো দেখছি। এখন একটা বিষয় খুব ভালোভাবে বুঝে গেছি, এলিয়েন আর ডেভিলের মধ্যে কিছু একটা কানেক্ট আছে। একদম ঠিক বলেই দুজন হেসে দিল। তোদের যা ইচ্ছা ভাব, তোদের মতো বজ্জাতের হাড্ডিদের সাথে আমি বসবো না। শাকচুন্নি কোথাকার, সব কয়টা আমার পেছনে লেগে থাকিস। আরে তানিশা শোন। তানিশা উঠে পেছনে গিয়ে বসে পড়লো। মন ভালো করার জন্য কবিতা লিখতে শুরু করলো। তানিশা একা একা থাকলেও কবিতা লিখতে পছন্দ করে। ক্লাস শেষে নীলা উঠে গিয়ে বলল, কি করছিলি এতক্ষণ? একটা কবিতা লিখছি, শুনবি? দেখি কি কবিতা। চাষির একটা গরু আছে, চাষি গেছে ঘাস কাটতে, ঘাস এনে গরুকে দিল, গরু সব খেয়ে ফেললো। দেখবি আমি এটা পাবলিসিটি করব। তোর এই 3rd ক্লাস কবিতাগুলো লেখা বন্ধ কর প্লিজ। কি বললি তুই? আমার প্রতিভাকে 3rd ক্লাস বললি? এমন 3rd ক্লাস কবিতাকে কি বলবো? দাঁড়া, আমি এক্ষুনি তোর নামে প্রিন্সিপাল আঙ্কেলের কাছে নালিশ করছি। করিস, তাতে আমার কি? তোর এই 3rd ক্লাস কবিতা শুনলে প্রিন্সিপাল স্যার তোকে কলেজ থেকে বের করে দিবে। তুই কোনোদিন আমার সাথে কথা বলবি না, বলে তোর কান কেটে দেবো। হ্যাঁ। কি বললি? কান কাটা পেতনি, আমার সাথে কথা বলতে না করছি না তোকে? তানিশা রেগে বাসায় চলে আসলো। সন্ধ্যায় বসে মুভি দেখছে আর কাঁদছে। তখনই কাব্য কল করলো। তানিশা, কি হলো, তুমি কাঁদছো কেন? তানিশা ফোন কানে লাগিয়ে মুভি দেখছে আর কাঁদছে। তানিশার এমন কান্না শুনে কাব্য পুরো দিশাহারা হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো তানিশার বাসার উদ্দেশ্যে।
কাব্য তানিশার বাসায় পৌঁছে কলিং বেল বাজাতে লাগলো। ততক্ষণে তানিশার মুভি দেখা শেষ হয়ে উঠে এসে দরজা খুলতেই দেখে কাব্য। কাব্য তানিশাকে দেখা মাত্র নিজের বাহুডোরে জড়িয়ে ধরলো। তানিশা কিছুই বুঝতে পারছে না। তুমি ঠিক আছো? জি স্যার। আমার আবার কি হবে? তখন কান্না করছিলে কেন? স্যার একটা মুভি দেখছিলাম, শেষের দিকে মেয়েটা মারা গেছে আর ছেলেটা অনেক কান্না করতেছে, তাই দেখে আমার কান্না চলে আসলো। তুমি মুভি দেখে কান্না করছিলে? ইউ আর জাস্ট ইম্পসিবল। কাব্য নিজের প্রতি রাগ হচ্ছে। এই মুহূর্তে ইচ্ছে করছে তানিশাকে কষে একটা চড় মারতে। কেউ মুভি দেখে কাঁদে? পেছনে দাঁড়িয়ে তার মামুনি আর তান্নিমা সব দেখছিল। তার মামুনি এগিয়ে এসে তানিশার হাত ধরে ভেতরে নিয়ে এসে কাব্যকে জিজ্ঞেস করলো, কে আপনি আর আমার বাসায় এসে আমার মেয়েকে ধমক দিচ্ছেন? আপনার তো সাহস কম না? আন্টি, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি তানিশার কলেজের টিচার। এর আগেও আপনাদের বাসায় 2 বার এসেছিলাম। এই মুহূর্তে আমি যাকে দেখছি সে কি কোনো টিচার না। একজন স্টুডেন্টের বাসায় এই সময় কোনো টিচার আসে না, তাও আবার আমার মেয়েকে বাসায় এসে জড়িয়ে ধরেছেন, ধমক দিচ্ছেন, অধিকার খাটাচ্ছেন। এটা কোনো টিচারের কাজ হতে পারে না। এই মুহূর্তে যে আমার সামনে দাঁড়িয়ে আছে সে কে, আমি এটাই জানতে চাচ্ছি। ওকে ফাইন। এই মুহূর্তে যে আপনার সামনে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আপনার মেয়ের জামাই। সেই দিক থেকে আপনি হলেন আমার শাশুড়ি মা, আর এটা আমার শ্বশুর বাড়ি। কাব্য ওনার পায়ে সালাম করে বাসার ভেতরে চলে আসলো। তানিশার মামুনি কাব্যর কাণ্ড দেখে পুরো অবাক, কিছু বুঝতে পারছে না। তানিশার দিকে রাগি চোখে তাকিয়ে থেকে বলল, তানিশা, উনি কি সত্যি বলছে? তুই কি বুঝতে পারছিস কি বলছিস? তানিশা নিশ্চুপ। উনি কি তোকে জোর করে ফাঁসিয়ে বিয়ে করেছে? না মামুনি, আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি। স্যারের কোনো দোষ নেই, উনি আমাকে ফাঁসাতে যাবে কেন? কাব্য অবাক হয়ে তাকিয়ে আছে। তানিশা ওকে বাঁচানোর চেষ্টা করছে। ফাইনালি তানিশা ডেভিলের ভালোবাসায় রাঙিয়ে গেছে। ভাবতেই কাব্যর ঠোঁটের কোণে নিজের অজান্তে হাসি চলে এসছে। ওর কোনো দোষ নেই, আপনি যা বলার আমার সাথে বলতে পারেন। আপনার সাথে অবশ্য আমার কথা আছে, আপনি ভিতরে এসে বসুন, আমি আসছি। তানিশা, তুই তো রুমে যা। কিন্তু মামুনি, তোকে যেতে বলছি। তানিশা, ইউ ডোন্ট ওয়ারি, তুমি রুমে যাও। তানিশা রুমে চলে গেল। কাব্য ড্রয়িং রুমে সোফায় বসে আছে। তানিশার মামুনি এখন কি বলবে সেটাই ভাবছে। উনি এসে অন্য একটা সোফায় বসলো। আপনি আমার মেয়ের সম্পর্কে কতটুকু জানেন? বেশি কিছু না, এতটুকুই। দ্যাটস আই লাভ হার। আবেগের বয়সে কখনো পৃথিবী চলে না। আপনি যেটা করেছেন সেটা শুধুমাত্র আবেগ। এটা সত্যি যে পৃথিবী আবেগের বশে না, বাস্তবের সম্মুখীনে চলে। আমি আবেগের বশে কখনো কিছু করি না। পৃথিবীতে বিবাহ হচ্ছে বাস্তবতা এবং একটি পবিত্র বন্ধন। আমি আপনার মেয়েকে সেই পবিত্র বন্ধনে আবদ্ধ করেছি, যেটাকে আবেগ নয় ভালোবাসা বলতে পারেন। ও এখনো নাবালিকা। এই বয়সের মেয়েরা বাস্তবতা থেকে আবেগকে বেশি প্রশ্রয় দেয়। আবেগের বশে যদি কোনো ভুল করে তখন কি করবেন? যদিও কোনো ভুল করে অবশ্য আমি শাসন করি এবং ভবিষ্যতেও করব। ওর ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। ও যেন দ্বিতীয়বার একই ভুল না করে সেদিকে খেয়াল রাখবো। আপনি কি জানেন ওর এমন কিছু প্রবলেম আছে? কোথায় কি বলতে হয়, কোথায় কি করতে হয় সেটাও জানে না। হুট করে এমন কিছু বলবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনাকে এখন কাঁদতে দেখলে সে নিজেও কেঁদে দেবে। এটা এক সময় আপনার কাছে অনেকটা বিরক্তকর হয়ে উঠবে। তানিশার 16 বছর বয়সে আপনি ওর প্রতি কখনো বিরক্তিকর হয়েছেন? বুঝলাম না। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে ওর 16 বছর বয়স পর্যন্ত যদি আপনি ওর প্রতি বিরক্ত না হয়ে ভালোবেসে এগুলো সহ্য করতে পারেন, তাহলে বাকি জীবনটা আমিও পারবো। কারণ আপনি যদি তানিশাকে ভালোবেসে থাকেন, আমিও কিন্তু বাসি। ওর ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাহিদা, স্বপ্নগুলো ভালোবেসে পূরণ করার দায়িত্ব আমার। আপনার যোগ্যতা অনুসারে আমার মেয়ে কিছুই না। যদি কখনো কেউ এটা নিয়ে আপনার কাছে প্রশ্ন করে, আপনি একজন কলেজের টিচার, অবশ্য এমন প্রশ্নের সম্মুখীন হবেন, তখন কি করবেন? আমি কখনো ওর যোগ্যতা যাচাই করিনি আর করবও না। ওকে কখনো চেঞ্জ করার চিন্তা বা চেষ্টা আমার মাথায় আসবে না। কারণ ও যেমন আছে আমি ওকে তেমনই ভালোবাসি। আর যদি আপনি ওর যোগ্যতা জানতে চান, তাহলে আমি বলবো তানিশা সেই প্রথম মেয়ে যাকে আমার হৃদয়ের আসনে বসাতে পেরেছি। অবশ্য সে একজন যোগ্যতা সম্পন্ন মেয়ে। এমন একটা মেয়েকে তাদের ঘরের বউ হিসেবে আপনার পরিবার মানবে?
আমার পরিবার নিজেদের অনেক ভাগ্যবান মনে করবে। বিশ্বাস না হলে আপনার মেয়েকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। যে কোনো মা তার মেয়ের জন্য এমন একটাই জামাই খোঁজে। আলহামদুলিল্লাহ, আমি না খুঁজেই পেয়ে গেছি। তানিশা মামুনি ঠোঁটের কোণে নিজের অজান্তে হাসি চলে আসলো। কাব্য ওনার সাথে আরো কিছু কথা বলে বাসায় চলে আসলো। পরের দিন তানিশা কলেজে এসে বন্ধুদের সাথে বসে আছে। অনেকক্ষণ কাব্যর কলের অপেক্ষায় থেকে নিজেই অফিস কক্ষে চলে গেল। বেচারি এখন কাব্যের অভ্যাস হয়ে গেছে। স্যার আসবো? ইয়েস, কাম ইন। স্যার, কালকে যে আপনি মামুনির সাথে কথা বলেছেন আমার স্বপ্নগুলো পূরণ করবেন, আমার একটা স্বপ্ন আছে আমার লেখা কবিতাগুলো পাবলিসিটি করব। স্যার প্লিজ আপনি আমার এই স্বপ্নটা পূরণ করবেন। তুমি তো রুমে ছিলে, তাহলে শুনলে কি করে? তার নিমা বলছিল ঘুমের সময়। আচ্ছা, আমি পরে ভেবে দেখব। কালকে তোমাকে কিছু বলছিলাম, তার উত্তর কিন্তু এখনো পাইনি। কি বলছেন? হোয়াট, ভুলে গেছো? তানিশা করুণ দৃষ্টিতে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। কাব্য তার থেকে এগিয়ে আসতে আসতে বলল, আচ্ছা বাদ দাও, কালকে তোমার মামুনির সাথে আমার জন্য মিথ্যা বললে কেন? আসলে স্যার, আসলে কি? না মানে আমি ভাবছিলাম যদি মামুনি আপনাকে উল্টাপাল্টা কিছু বলে, তাই। সত্যি কি তাই? ও, আমি ভেবেছিলাম অন্য কিছু। আচ্ছা, আমার শাশুড়ি মা সত্যিটা জানলে কি এমন বলতো? হয়তো আমাদের ডিভোর্সের কথা বলতো, তাই তো? তাহলে তো তোমার খুশি হওয়ার কথা, তাই না? স্যার, ডিভোর্স হয়ে গেলে কি আপনি আবার বিয়ে করে ফেলবেন? তোমার তো অনেক দিনের ইচ্ছা আমার গলায় কালো বাদর ঝোলানোর, তাই ভাবছি তোমার ইচ্ছা পূরণ করব। ভালো কথা, আমার জন্য একটা পাত্রী খুঁজে বের করো তো। কাব্য অন্যদিকে তাকিয়ে মুখ টিপে হাসছিল। তানিশার কি রিয়েক্ট করে সেটা দেখার অপেক্ষায় আছে। মুহূর্তে তানিশা প্রচন্ড রেগে গেল। স্যার, আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, তখন ইচ্ছে হয়েছে জোর করে বিয়ে করছেন, যখন তখন কিস করছেন, এখন ইচ্ছে হয়েছে ডিভোর্স দিবেন, আবার আমাকে পাত্রী খোঁজার জন্য বলছেন। আপনি তো দেখি আস্ত একটা লুচু। আপনার নামে তো মামলা করা দরকার। আপনার যদি এত বিয়ে করার ইচ্ছা থাকে নিজে পাত্রী খুঁজেন, আমাকে কেন বলছেন? একটা কাজ করেন, পাত্রী খোঁজার কি দরকার? বিদেশি শাকচুনিগুলো আছে না, ওগুলোকে গলায় ঝুলিয়ে দেন। শাকচুনিগুলোকে দেখতে তো কান কাটা পেতনির মতো লাগে। অবশ্য আপনার মতো অ্যানাকন্ডার সাথে ওই সাপিনীগুলোকেই মানাবে। আমার সাথে আর কখনো কথা বলবেন না। জলহস্তি, আফ্রিকান গন্ডার, ডাইনোসর, ডাইন কোথাকার। তানিশা রেগে চলে যাচ্ছিল। কাব্য তার হাত ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসলো। কি বলছিলে এতক্ষণ? বলছি আপনার মতো লাল বাদর মুখ পোড়া হনুমানের সাথে কথা বলে আমার কোনো ইচ্ছা নেই। তুমি শিওর? 100% শিওর। ওকে ফাইন, আমি নেক্সট টাইম তোমার সাথে আর কথা বলবো না। হ্যাপি? হ্যাপি। তানিশা চলে আসলো। কাব্য ভাবছে এবার যতক্ষণ পর্যন্ত তানিশা নিজ থেকে এসে তার সাথে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত কাব্য কথা বলবে না। দুদিন হলো কাব্য তার সাথে কোনো কল করে না। মূলত তানিশার মধ্যে ধৈর্য বলতে কিছু নেই। মোবাইলের দিকে তাকিয়ে একা একা বকবক করছে। বজ্জার, ডেভিল, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, আফ্রিকার গন্ডার, তুই আমার সাথে কথা বলিস না। ওই সাপিনী দুইটাকে গলায় ঝুলাবি এই জন্য। অ্যানাকন্ডা, তোর গলা কেটে আমি মুরগির সাথে রান্না করে খেয়ে ফেলবো। চল হস্তি, তোর বাকি বডিটা চাইনিজ কুড়াল দিয়ে কেটে রোদে শুকিয়ে রাখবো। শীতের সময় তোর শুকনো বডিটাকে দিয়ে শুকনো কাঠের মতো জ্বালিয়ে শীতের পিঠা বানিয়ে খাবো। হ্যাঁ আপু, কাকে এভাবে মারার প্ল্যান করছো? কাকে আবার? ডাইনোসরটাকে। আমাকে ডিভোর্স দিয়ে নাকি ওই শাকচুন্নিদের গলায় ঝুলবে। তুমি কি ভাইয়ার কথা বলছো? জানো ভাইয়া তোমাকে কত ভালোবাসে। আর আমি কি? তুমি কি ভাইয়াকে ভালোবাসো না? না, ওই বজ্জারটাকে আমি ভালোবাসতে যাব কেন? তাহলে ভাইয়া যাকে ইচ্ছা গলায় ঝোলাক, তাতে তোমার কি? তোমার মতো মেয়েকে ডিভোর্স দেওয়ার দরকার। তুই তো দেখি আজ তো একটা ডাইনি, নিজের বোনের সংসার ভাঙতে বলছিস। আপি, যেখানে ভালোবাসা নেই সেখানে বিবাহিত জীবনের কোনো সুখ নাই। আমার মনে হচ্ছে তুমি ভাইয়াকে ভালোবাসো, তাই তো বিয়ের কথা শুনে এমন রিয়াক্ট করছো। আমার মনে হয় ভাইয়া তোমার সাথে ইচ্ছে করে এমন করছে, যেন তুমি নিজে থেকে ভালোবাসার কথাটা ভাইয়াকে বলো। তানিশা তান্নিমার বলা কথাগুলো ভাবছে। কথাগুলো একদম সত্যি, কিন্তু তানিশা এখন কি করবে? তান্নিমা, এখন আমি কি করব? তুমি ভাইয়াকে কল করে বলো কালকে দেখা করার জন্য। আমি কেন গন্ডারটাকে কল করতে যাব? কারণ ভাইয়া তোমার কলের জন্য অপেক্ষায় আছে।
আচ্ছা কল করব তারপর। তারপর বাকিটা আমি সামলে নেব। তানিশা কাব্যকে কল করলো। 2বার রিং হওয়ার পর কাব্য রিসিভ করলো। কাব্য কল রিসিভ করে ফোনটা কানে লাগিয়ে রেখেছে, কোনো কথা বলছে না। হয়তো তানিশা কিছু বলবে সেই অপেক্ষায় আছে। দুজনেই নীরব, কেউ কিছু বলছে না। অনেকক্ষণ পরে কাব্য নিচ থেকে বলল, কিছু বলবে? না মানে তানিমা বলছিল। মিস করছো? আপনাকে কেন মিস করতে যাব? তাহলে কল করলে যে? আমি কি আপনাকে ইচ্ছে করে কল করছি নাকি? তানিমা বলছে তাই। কথা বলার ইচ্ছে যেহেতু নাই, তাহলে কি আর কি করার? আরে স্যার শুনেন, কি? কালকে বিকালে একটু দেখা করতে পারবেন? তুমি বললে আমি এক্ষুনি চলে আসব। না না এখন না, কালকে বিকালে আমি আপনার জন্য অপেক্ষা করব। আজকের রাতের ঘুমটা তো কেড়ে নিলে, এখন কি করি? কি? তোমাকে একটা পানিশমেন্ট দেওয়ার দরকার। থাক স্যার, আপনার দেখা করতে হবে না, তবুও কোনো পানিশমেন্ট দিন না। আর ইউ শিওর? দেখা করতে হবে না? পানিশমেন্ট কি? যেভাবে কথা বলছো সারা রাত এভাবে কথা বলতে হবে আমার সাথে, যতক্ষণ পর্যন্ত আমার ঘুম না আসে। স্যার আমার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে যাবে। হোয়াট? এমনি মনে হয় শেষ হয়ে যাচ্ছে। তানিশা, তুমি দেখি হার্ট কিপটে। আচ্ছা বাদ দাও, আমি কেটে কল করছি। কথা বলতে বলতেই কিছুক্ষণের মধ্যেই তানিশা ঘুমিয়ে গেছে। আজ তানিশা কলেজ যায়নি। কাব্য খুব এক্সাইটেড। তানিশার নিজ থেকে তার সাথে দেখা করতে বলেছে। বিকালে কাব্য ব্লু জিন্স, ব্ল্যাক টি শার্ট, হাতে ঘড়ি পরে তৈরি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। তানিশার বাসার সামনে কাব্য গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে তানিশার অপেক্ষা করছে। তানিশা বাসার ভেতর থেকে বেরিয়ে আসতেই কাব্য পুরো হা হয়ে তাকিয়ে আছে। আজ প্রথম তানিশাকে শাড়ি পরতে দেখেছে। হালকা সাজের সাজে খোলা চুলগুলো কোমর পর্যন্ত জড়িয়ে আছে। তানিশাকে মেরুন রঙের শাড়িতে দারুণ মানিয়েছে। কাব্য যেন চোখ সরাতে পারছে না। তানিশা এগিয়ে এসে কাব্যর সামনে দাঁড়ালো। স্যার যাওয়া যাক? বলছি স্যার যাবেন না নাকি এখানে দাঁড়িয়ে থাকবেন? ও সরি, কিছু বলছিলে? না। তোমাকে আজ দারুণ লাগছে, এক কথায় অতুলনীয়। ইচ্ছে করছে আজকে শুভ কাজটা সেরে ফেলি। স্যার শুভ কাজ কি? আমাদের বাসর রাত। তানিশা লজ্জায় কাব্যর দিকে তাকাতে পারছে না, নিচের দিকে তাকিয়ে আছে। বাসর না হয় পরে করবো, এখন যাওয়া যাক। তানিশা গাড়িতে বসে আছে। কাব্য ড্রাইভ করছে আর বারবার তানিশার দিকে তাকাচ্ছে। দুজনে নিশ্চুপ, কেউ কোনো কথা বলছে না। কাব্য একটা খোলা মাঠের নিচে গাড়িটা ব্রেক করলো। মাঠ পেরিয়ে একটা নদী। দুজনে গাড়ি থেকে নেমে নদীর কিনারায় বসে আছে। কিছু বলছো না যে? স্যার আপনার জন্য কাল রাতে একটা কবিতা লিখছি, বলি? তানিশা প্লিজ নট এগেন। তোমার এই ছাগলের কবিতা শোনার জন্য আমি এখানে আসিনি। স্যার এটা মোটেও ছাগলের কবিতা না, কবিতাটা শুধুমাত্র আপনার জন্য লিখছি। আচ্ছা বলো। রাত দুপুরে মনের দুয়ারে নাচছে যে করা, যার ইশারায় মন আমার হয়েছে পাগল পাড়া, যার ছোঁয়াতে মনে বাগানে ভরে গেছে ফুলে ফুলে, যার সংস্পর্শে দুনিয়ার সব যাচ্ছি আমি ভুলে, যার জন্য নির্ঘুম রাত বসে থাকি একা, এই মনের রং তুলিতে শুধুই তার ছবি আঁকা, যার জন্য মনের দুয়ার রেখেছি আমি খুলে, যার জন্য ভালোবাসা রেখেছি আমি তুলে, যার ভাবনায় থাকি আমি সকাল সন্ধ্যা মগ্ন, আমার এই দুই চোখ দেখে শুধুই তার স্বপ্ন, সে আর কেউ নয় শুধুই তুমি, তোমাতে ধন্য আমি। কবিতাটা শুনে কাব্য মুগ্ধ নয়নে তানিশার দিকে তাকিয়ে আছে। দাঁড়াও তো। কেন? তোমাকে বলছি দাঁড়াতে। স্যার সত্যি বলছি, আমার মনে যা ছিল কবিতার মাধ্যমে প্রকাশ করতে চাইছি। আমার কোনো দোষ নাই, আমি আর জীবনেও এমন কবিতা লিখবো না। আমার গরু ছাগলের কবিতাগুলাই ভালো, আমি সব সময় ওগুলোই লিখবো। তবুও জাস্ট শেট আপ। সব সময় এত বেশি বুঝো কেন? তোমাকে দাঁড়াতে বলছি। তানিশা কাব্যর ধমক শুনে ভয়ে দাঁড়িয়ে গেল। কাব্য তার পকেট থেকে একটা রিং বের করে তানিশার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। নিজের অজান্তে কখন কিভাবে কেন জানি না, ব্যাস তোমাকে ভালোবেসে ফেলেছি। বিয়ের দিন ছলো ছলো চোখে যখন বলেছিলে শুধু অধিকার খাটানোর জন্য বিয়ে করেছি, বিশ্বাস করো কষ্টটা বুকের বাম পাশে লেগেছে। আমি অধিকার খাটানোর জন্য নয়, তোমাকে হারানোর ভয়ে বিয়েটা করেছি। যখন অসুস্থ হয়েছিলে তোমার ভালোর জন্য হয়তো দূরে সরে গিয়েছিলাম। যখন রাগি মোড়ে এসে বলেছিলে আমি ডেভিল হলে তুমি ডেভিল কুইন, সবকিছু মুহূর্তে উল্টাপাল্টা হয়ে গেছে।
আর যাই হোক, তোমাকে আমি ছাড়তে পারবো না, কারণ ডেভিলটা যে শুধুই তোমার, আর তুমি তার ডেভিল কুইন, যেটা তোমার কবিতার মধ্যে প্রকাশ পেয়েছি। তবু আজ জানতে চাই, তুমি কি আমার ডেভিল কুইন হবে? প্রমিস করছি, সারা জীবন ডেভিল রূপে চালাবো, আর এতগুলো ভালোবাসবো যার কোনো সীমানা থাকবে না। তানিশা কাব্যের জবাবে মিষ্টি হেসে হাতটা এগিয়ে দিল। কাব্য তানিশার হাতে রিংটা পরিয়ে দিয়ে আলতো করে একটা চুমু খেলো। তানিশার কপালে একটা চুমু দিয়ে বুকে জড়িয়ে নিল। আজ প্রথম তানিশাকে তার বাহুডোরে আবদ্ধ করেছে, কোনো দ্বিধা ছাড়াই। খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে এই সময়টা দুজনে একে অপরকে অনুভব করছে। 2 বছর পর তাদের পারিবারিকভাবে বিয়েটা হয়েছে। তানিশা বধূ সাজে বাসর ঘরে বসে আছে, আর কাব্য মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছে। কাব্য তানিশার কপালে একটা চুমু দিয়ে তার ঠোঁটের দিকে এগোতেই বলে উঠল, স্যার একটা কথা বলি। তানিশা প্লিজ, আজকে অন্তত স্যার ডেকো না। আর হ্যাঁ, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না, কারণ আজকে তোমার কোনো বাধাই আমি শুনবো না। কিন্তু স্যার। জাস্ট শেট আপ তানিশা, তোমার মুখে আর একটা বার যেন স্যার ডাকটা না শুনি, ওকে? স্যার এটা কিন্তু ঠিক না, আপনি সব সময় আমাকে এভাবে ধমক দেন। আমি যদি মাঝে মধ্যে আপনাকে ধমক দেই, আপনি ভয় না পেয়ে উল্টো আপনার রাগী চোখ দেখে আমি ভয় পেয়ে যাই। তুমি কি স্যার ডাকা বন্ধ করবে না? আমি মামুনিকে বলে দিব আজকেও আপনি আমাকে ধমক দিয়েছেন। হ্যাঁ, তোমাকে কিভাবে চুপ করাতে হয় আমার জানা আছে। তানিশার ঠোঁট দুটির মাঝে কাব্য তার ঠোঁট দুটি চেপে ধরল। এই 2 বছরেই তানিশাকে কাব্য কতবার এইভাবে চুপ করিয়েছে সে নিজেও জানে না। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আমার ঠোঁটের স্বাদ নেওয়ার এত ইচ্ছে থাকলে আগেই বলতে পারো। আমি সব সময় দেওয়া এবং নেওয়ার জন্য তৈরি থাকি, এত বকবক করার কি দরকার? আমি মোটেও আপনার ঠোঁটের স্বাদ নিতে ইচ্ছুক না। আপনি আমার ঠোঁটের 12টা বাজিয়ে দেন। আজ তো একটা অ্যানাকন্ডা গন্ডারের মতো রেগে থাকেন। আমি আপনার সাথে আর এক মুহূর্ত থাকবো না। আর একবার ধমক দিলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, এখন যাও। কোন শাকচুনিকে ঘরে আনার জন্য আমাকে বের করে দিচ্ছেন? আমি এক্ষুনি প্রিন্সিপাল বাবাকে বলে দিব আপনি অন্য কোনো সাপিনীকে ঘরে আনার চেষ্টা করছেন। হ্যাঁ। তানিশা রেগে চলে যেতে নিলেই কাব্য তাকে কোলে তুলে নিল। তাহলে আমিও তোমার প্রিন্সিপাল বাবাকে বলে দিব আপনার বৌমা আমাকে আদর করে না। আমি আমার বউকে তোমার জন্য আদর করতে পারছি না, আর বউকে যদি আদর করতে না পারি তাহলে কি সেটা পরে ভেবে দেখব। এখন আমি আমার বউকে আদর করব, প্রাণ খুলে ভালোবাসবো। 2 বছর অপেক্ষায় ছিলাম এই সময়টার জন্য, আজ তো আর তোমাকে ছাড়ছি না। তানিশা লজ্জায় কাব্যর বুকে মুখ গুজল। কাব্য তার লজ্জা মাখা মুখ দেখে যেন মাতাল হয়ে উঠছে। জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরাবে না জীবনে, মোরা আরো আগে কেন আসিনি এই ভুবনে। জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরাবে না জীবনে।